আমরা ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটেছিল 2010 সালে। আমি তখন ক্লাস 6-এ পড়ি। অন্যান্যদের মতো পুতুল খেলতে আমিও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তবে যে ঘটনা আমার সাথে ঘটেছিল তারপর থেকে পুতুল খেলার প্রতি ভালো লাগার সাথে সাথে ভয়টাও মনে থেকে গেছে। ঘটনায় আসা যাক। একদিন বিকেলে আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম ঘরে খাটের ওপর একটা নতুন পুতুল রাখা আছে। আমরা অনেকে এই ধরনের পুতুল দেখেছি যেগুলো কিনা শুইয়ে দিলে চোখ দুটো বন্ধ হয়ে যায় আর দাঁড় করিয়ে রাখলে চোখ দুটো খুলে যায়। ওই পুতুলটাও সেই ধরনেরই ছিল এবং নতুন পুতুল দেখে আমি তো বেজায় খুশি। দৌড়ে মাকে গিয়ে জিজ্ঞেস করলাম কে দিয়েছে এই পুতুলটা। এখন তো জন্মদিনও না। মা বললেন তোর মেজো পিসি ওটা এনেছে। কথাটা শোনা মাত্রই আমি ছুটে মেজো পিসির ঘরে গেলাম পিসিকে থ্যাংক ইউ বলতে, আর সাথে এটাও জিজ্ঞেস করতে যে হঠাৎ তুই পুতুল আনলি যে, আমার তো জন্মদিনও না। পিসি বললেন আরে পুতুলটা আমি যেখানে কাজে যাই সেখানকার মালিক এনেছিল। ওনার বাড়িতে নাকি একজনের ছোট বাচ্চার জন্য ওনার স্ত্রী পুতুলটি কিনেছিলেন। ভেবেছিলেন মেয়ে হবে, কিন্তু ছেলে হওয়ায় পুতুলটি ওনার স্ত্রী অন্য কাউকে দিয়ে দিতে বলেছেন, আর উনি নতুন পুতুল কিনেছেন ওই বাচ্চাটিকে দেওয়ার জন্য। তাই পুতুলটি আমাদের মধ্যে কে নিবে কিনা জিজ্ঞেস করায় আমি তোর জন্য নিয়ে এসেছি। পুতুলটা আমার বেশ পছন্দ ছিল, সারাক্ষণ ওটা নিয়েই থাকতাম, ওটা নিয়েই খেলতাম। এমনকি ঘুমানোর সময়ও পুতুলটাকে বিছানায় এক পাশে রেখে ঘুমাতাম। এভাবেই 1-1.5 মাস কেটে যায়। হঠাৎ একদিন আমার মা লক্ষ্য করলেন যে পুতুলটার গা, হাত, পা, মুখে কেমন যেন ফেটে যাওয়ার দাগ। আমি স্কুল থেকে ফিরতেই মা জিজ্ঞেস করলো পুতুলটার কি অবস্থা করেছিস, এত নতুন পুতুল এইভাবে ফেটে গেল কিভাবে। আমিও দেখলাম পুতুলটার প্লাস্টিক বেশ ভালো কোয়ালিটির হওয়া সত্ত্বেও কেমন ফাটা দাগ সারা গায়ে। মা ভাবলেন যে হয়তো আমি পুতুলটা ছুঁড়ে মেরেছি খেলতে খেলতে, কিংবা হাত থেকে পড়ে গেছে, যত্ন নেই না তাই ফেটে গেছে। আমিও ভাবলাম দোষ হয়তো আমারই, তাই ওই বিষয়টা নিয়ে অতটা আর মাথা ঘামালাম না। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতে ঘটল একটা অদ্ভুত ঘটনা। বলে রাখা ভালো যে আমার ওই পুতুলটার পিঠের সুইচ ছিল যেটা কিনা প্রেস করলেই গান বাজতো। আমি আগেই বলেছি যে পুতুলটা আমার এতই পছন্দের ছিল যে আমি ওটাকে নিয়ে ঘুমাতাম। একদিন শনিবার, স্কুল সাধারণত ছুটি থাকায় আমি বাড়িতে ছিলাম। খেয়ে দিয়ে যথারীতি পুতুলটা নিয়ে মায়ের সাথে ঘুমাচ্ছি, মায়ের সাথে শুয়েছি ঘুমাবো বলে। হঠাৎ দুপুর 3টা বাজতেই পুতুলের ভেতর থেকে গান বেজে উঠল। ঘুম ভেঙে গেল। এক প্রকার বিরক্ত হয়েই উঠে পুতুলটার সুইচটা অফ করে গান থামালাম। পরের দিন দুপুরবেলায় আবার 3টায় বাজতেই পুতুলের ভেতর থেকে একা একাই অটোমেটিক্যালি গান বাজতে শুরু করে দিল, ঠিক আগের দিনের মতো। কিন্তু এবার আমার ঘুমের ব্যাঘাত ঘটায় মা বিরক্ত হয়ে উঠে পুতুলটার গান বন্ধ করে আলমারিতে ঢুকিয়ে রেখে দিলেন। আর আমায় বললেন পুতুলটা নিয়ে আর ঘুমোতে হবে না। ঘুমের ঘরে পুতুলটার পিঠের সুইচটায় তোর হাত লেগে রোজ রোজ গান বেজে যাচ্ছে, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এবারও ব্যাপারটা কানে না নিয়ে দোষ ভেবেই মাথা থেকে ছেড়ে ফেললাম। কিন্তু ঠিক তার পরদিনই ঘটল। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোড অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে, কেননা আর যে রাসেল ভাইয়া একের পর এক আপনাদেরকে ঘটনা শোনাবে। আজ রাসেল ভাইয়ার ঘটনাগুলো শুনতে, মানে বাছাই করা ঘটনাগুলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা সর্বদাই এই চ্যানেলই আর যে রাসেল ভাইয়ার ইমেল এপিসোডগুলো, মানে স্পেশাল ইমেল এপিসোডগুলো তুলে ধরে। তাই আজ রাসেল ভাইয়ার ঘটনা পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে 3-4টি ভয়ঙ্কর ইমেল এপিসোড শুনে আসি। চলুন চলে যাই ঘটনাতে। আবার এক অদ্ভুত ঘটনা। ওই দিনটা সোমবার হওয়ায় আমি স্কুলেই ছিলাম দুপুরে। বাড়িতে মা একাই ছিলেন, তাই সেদিন বাড়ি ফিরতেই মার মুখে শুনলাম যে পুতুলটা নাকি আলমারির ভেতরে থাকা সত্ত্বেও আগের দিনের মতো বাজছিল নিজে নিজে। শুনে আমার কেমন যেন ভয় হতে লাগলো। আমার স্কুলে গরমের ছুটি পড়ে গেল, তাই বাড়িতেই দুপুরবেলা যখন 3টা বাজতো পুতুলটা আলমারির ভেতর থেকে ভেসে আসা হালকা গান আমার কানে আসতো। ব্যাপারটা মা অতটা গুরুত্ব দিত না, কিন্তু আমি এই ঘটনাগুলোকে কেন জানি ইজিলি নিতে পারতাম না। 5-6 দিন পর যখন সকালবেলা মা ওনার এক স্টুডেন্টকে পড়াতে গেলেন, তখন আমি চুপি চুপি পুতুলটা নিয়ে আমাদের বাড়ি থেকে অদূরেই থাকা একটা পুকুরে ফেলে দিয়ে এলাম। কারণ পুতুলটা নিয়ে খেলতে ভালো লাগার থেকেও ভয়টাই বেশি লাগা শুরু হয়েছিল। বাড়ি এসে মা পুতুলটার ব্যাপারে জিজ্ঞেস করায় আমি
আমাদের চ্যানেলে প্রতিদিন রাত 10টায় বাছাই করা গল্প ছাড়া হয়। আমাদের ভূতের ডাক এফএম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ঘটনা আপনারা শুনতে পারেন। বললাম, বাইরে গিয়ে খেলতে খেলতে হারিয়ে ফেলেছি। অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমার অনেক মারও খেয়েছি, তবু সত্যি কথাটা বলিনি। সব থেকে আশ্চর্যের বিষয় এই ছিল যে পুতুলটা ফেলে দেওয়ার পর থেকেই আমার অস্বাভাবিকভাবে জ্বর হয় এবং সেটা টানা 3-4 দিন কন্টিনিউ করে, কিন্তু কোনো ওষুধেই সেই জ্বর কমছিল না। আমার মেজো পিসি ব্যাপারটা নোটিস করে আমার বাবাকে বললেন, যেই থেকে পুতুলটা হারিয়ে গেছে সেই থেকেই তো আমার জ্বর। বাবা এসব জিনিস না মানলেও পিসির কথা মতো কাছের এক মসজিদ থেকে পানি পড়া নিয়ে এসে খাওয়ালেন। এক রাতে জ্বর নেমে গেল। তা সত্ত্বেও আমার মা বাবার মধ্যে এটা কোনো প্যারানর্মাল ঘটনা এরকম কোনো কিছু তারা খুঁজে পাননি। কিন্তু পিসি ব্যাপারটা বুঝতে পেরে ওই লোকটার বাড়ি যায় পুতুলটার ব্যাপারে ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু ওনার স্ত্রী কিংবা উনি দুজনেই কেউই সেই সময় বাড়ি না থাকায় ওনাদের সাথে পিসির কোনো কথা হয় না। কিন্তু বাড়িতে থাকা কাজের মেয়েটি থেকে আমার পিসি সমস্ত ঘটনা জানতে পারে। মেয়েটি বলে পুতুলটি নাকি কেনা হয়েছিল ওনার এক আত্মীয়র সন্তানের জন্য এবং সেটি কন্যা সন্তানই ছিল। বাচ্চাটি জন্মানোর পরই নাকি ওর জন্য পুতুলটি কিনে হসপিটালে রাখা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত জন্মানোর 2 দিন মধ্যেই নাকি শিশুটি একদিন দুপুর 3টার সময় কোনো এক অজানা অসুখে মারা যায় এবং সেই পুতুলটি আনা হয় পিসির কাজের ওখানে এবং পিসি না জেনেই পুতুলটা আমার জন্য বাড়ি নিয়ে আসে এবং তারপর থেকেই এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। অবশ্য পুতুলটি ফেলে দেবার পর আর তেমন কিছু হয়নি। এই ছিল আমার ঘটনাটি পুরোপুরি আমার বন্ধুর মুখ থেকে শোনা। আশা করি সবার ভালো লাগবে। ভূত এফএমের নিয়মিত শ্রোতা, অসম্ভব ভালো লাগার একটি শো, একটিও এপিসোড মিস করি না। বলে রাখা ভালো যে রাত জেগে ভূত এফএম শুনতে শুনতে আমি এখনো বেশ খানিকটা সাহসী হয়ে গেছি। একা একা কিংবা অন্ধকারে আগের মতো ভয় পাই না এবং ভূত এফএমকে অনেক থ্যাঙ্কস। ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 2003 সনের ঘটনা। আমার এসএসসি পরীক্ষার ঠিক 1-1.5 মাস আগের ঘটনা। এই দুনিয়াতে লোকাচার, লৌকিকতা যেমন আছে তেমনি অলৌকিকতারও কমতি নেই। আমি মানুষ পড়ানোর সাথে জড়িত। এটা কোনো সাধারণ কাজ নয়। এই কাজ করতে গেলে বুকের পাটায় স্বাভাবিকের চাইতে অনেক বেশি সাহস থাকতে হয়। একবার যদি আপনারা চোখ বন্ধ করে ভাবেন যে একটি আস্ত মানুষকে পুড়িয়ে ভস্ম করে দেবার কথা, তবে নিশ্চিত আপনার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। আমাদের পাশের বাসায় সেই ছোটবেলা থেকে দেখে আসছি প্রিয়বালা, ডাকনাম ভক্ত বলে এক বৃদ্ধা মহিলা তিনি থাকতেন। বয়স আনুমানিক 80 বছরের মতো। ওনার স্বামী মারা গেছেন স্বাধীনতা যুদ্ধের কিছুদিন পরেই, তাই জন্ম থেকেই ওনাকে সাদা শাড়ি পরা এবং চুলে জাস্ট ছোট করে ছাট দেওয়া অবস্থাতে দেখে আসছি। এই জগতে ওনার এক মেয়ে ছাড়া আর কেউ ছিল না, যিনি থাকতেন ওনার বাড়ি থেকে অনেক দূরে। তাই উনি বড়শি দিয়ে পুকুরে ও খালে মাছ ধরতেন এবং ওই মাছ দিয়ে অধিকাংশ সময় খাওয়া দাওয়া করতেন। এ কারণে তাকে অনেকে মেছো পিশাচ বলেও ডাকত। এই ভক্তর কপালে একটা বেশ বড় আকারের টিউমার, যেটা নিয়ে আমরা অনেক ঠাট্টা করতাম। এবার মূল কাহিনীতে আসি। সেবার ভক্ত বেশ কয়েক মাস যাবৎ অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। গ্রামের সবাই এক পর্যায়ে ওনার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। সেদিন ছিল শনিবার, অমাবস্যার রাত। তখন আনুমানিক 1:30 মতো বাজে। হঠাৎ ওনার ঘর থেকে অনেক চিৎকার শুনতে পাই। ওনার মেয়ে চিৎকার করে বলছে, তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, মা আর নেই। ওই গাব গাছটার নিচে তোরা আগুন জ্বালা, আমার মায়ের হাতে আমার মাকে নিয়ে যা। উল্লেখ্য, ওনার ঘরের পাশে একটি বড় গাব গাছ ছিল। ওনার চিৎকার শুনে আমি এক মুহূর্তে দেরি না করে দৌড়ে ওনার ঘরে যাই। এরপর আমরা কয়েকজন মিলে ওই গাব গাছের নিচে হাতে মশাল নিয়ে যাই। যে কথা সেই কাজ। গাছের ওপরের দিকে তাকিয়ে আমরা
অনেকে স্পষ্টত দেখি সাদা শাড়ি পরনে এক খুনখুনে বুড়ি গাছের ওপর থেকে লাফ দিয়ে পাশে থাকা একটা পুকুরের মধ্যে পড়ছে। এমনকি ওই পানির ছিটা আমাদের অনেকের গায়েই লেগেছিল। বুঝতে আর বাকি রইল না ব্যাপারটা কি ঘটছে। ঘরে ফিরে ওনার মেয়ের মুখে শুনলাম ওই বুড়ি নাকি ভক্তর পাশেই একটু দাঁড়িয়েছিল। উনি আরও বললেন উনি পাশের রুমে গিয়েছিলেন পানি আনতে, সেখানে বসেই শুনেন ভক্ত বলছে, না আমি যাব না, তুই যা, আমাকে তুই নিয়ে যেতে পারবি না। এরপরে বেশ কয়েকটা জোরে জোরে গোঙানির শব্দ করেছেন, তারপরেই আর কোনো আওয়াজ নেই। বোঝাতে পারবো না সেই রাতে লাশ নিয়ে কতটা ঝামেলায় পড়েছিলাম। লাশ পাহারা দিতে আমরা 5-6 জন ছিলাম। সারা রাত কুকুরগুলো প্রচন্ড ডাকাডাকি করছিল। রাতের শেষ ভাগে আমরা যখন আর সহ্য করতে পারছিলাম না, পরিস্থিতিটা ছিল এমন, এক ঝাঁক কাক টিনের চালের ওপর তার পায়ের নখ দিয়ে আঁচড় কাটছে। কুক পাখিটা দূরে ভয়ঙ্কর ভাবে গাছের ডালে কুক কুক শব্দ করছে। চারিদিকে গা ছমছমে পরিবেশ। যে স্থানে লাশ শোয়ানো ছিল সে স্থান বরাবর টিনের বেড়ার বাইরে দাঁড়িয়ে ওই বুড়ি করুণ সুরে কাঁদছে। কি যে বিভৎস সেই কান্নার সুর, কাউকে বোঝাতে পারবো না আমি। ওনার মেয়ের হঠাৎ চৌকাঠের ফাঁকায় দেখছেন জল করছে দুটি চোখ, এক দৃষ্টিতে বাইরে থেকে লাশের দিকে তাকিয়ে আছেন। চিৎকার করে উনি বেরিয়ে গেলেন ঘর থেকে। এক পর্যায়ে লাশ একা রেখে আমরাও বের হয়ে আসতে বাধ্য হয়েছিলাম সেই রাতে। আজানের শেষে ভোরের আলো ফুটতেই বাড়ির কয়েকজন মুরব্বী লাশের কাছে গিয়ে দেখি লাশের মাথার বেশিরভাগ অংশই খাওয়া এবং লাশটা নিচুভাবে পা সমান করে বসে আছে। বুঝতে বাকি রইল না রাতে কি হয়েছে। বিকেল 4টার দিকে শ্মশানে লাশ পোড়ানোর জন্য তুলেছিলাম, শেষ হতে রাত 10টা বেজেছিল। তখন আমি বুঝতে পারিনি আমাদের ভাগ্যে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তবে অনেক মুরব্বী সেদিন বলেছিল যে ভক্তবারের দোষ পেয়েছে, সবাইকে একটু সাবধানে থাকতে হবে, কিন্তু তাদের কথা আমি আমলেই নেইনি। যেখানে ওই শ্মশানটা ছিল ঠিক তার বিপরীতে 15-20 হাত দূরে আবার শোবার ঘর ছিল আমার। তখন গভীর রাত, মিটমিট করে হ্যারিকেন জ্বালিয়ে রাখা হয়েছে আমার রুমে। সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কোনো এক শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘরের চৌকাঠে বাইরে দাঁড়িয়ে চোখ যেতেই আমি স্পষ্টত দেখি আমার রুমে সাদা একটা বিড়াল প্রবেশ করলো। পরক্ষণেই সেই বিড়াল গাব গাছে থাকা বিভৎস সেই বুড়ির রূপ নিল। ভয়ঙ্কর সে চেহারা, মুখে তাজা রক্ত মাখা, হাতে ছিল একটা আধ খাওয়া মানুষের মাথা। ওই মাথাটার কপালের ওপরের দিকে একটা বড় গোল টিউমারের মতো। এবার আমার আর বুঝতে বাকি রইল না এটা ভক্তের খাওয়া সেই মাথা। এবার এটা ধীরে ধীরে সে আমার খাটের সামনে এগোতে লাগলো। এক পর্যায়ে ওই মাথাটা আমার খাটের ওপরে হাত দিয়ে আমার বুকের ওপরে নিয়ে বসে। আমার মুখের সামনে মাথাটা এগিয়ে দিয়ে বলে ওটাকে খেতে। ততক্ষণে আমি মৃত্যুর শেষ ভাগে পৌঁছে গিয়েছি। সেবার 3 দিন পরে আমার জ্ঞান ফেরে। এরপরে আমি শুধু ঝিমাতাম। ভর দুপুরে ওই গাব গাছের নিচে ছুটে যেতাম। আমাকে কেউ ধরে রাখতে পারত না, শুধু বলতাম আমি মানুষের মাথা খাবো। এরপর আমি কোনো এক নাম করা গুরুদেবের চিকিৎসায় ভালো হই। পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস লেগে যায়। এরপর আমি শুনতে পারি ওই দিন রাতে প্রচন্ড ধস্তাধস্তি আওয়াজে ঠাকুমা ও আমার মা ছুটে আসেন আমার রুমে। এসে দেখেন আমার বিছানায় আমার শরীরের নিচে তাজা রক্ত লেগে আছে, কিন্তু ওনারা আমার শরীর মোছানোর পর অবাক হয়ে দেখেন কোথাও বিন্দু মাত্র কাটা ছেঁড়া নেই। তবে এই তাজা রক্তগুলো কোথা থেকে আসলো আজও এর উত্তর খুঁজে পাইনি। এত কিছু হওয়া সত্ত্বেও মানুষ পোড়ানোর নেশা আমার কাটেনি। এ এক ভয়ঙ্কর নেশা। আজও প্রশ্ন জাগে, তবে কি অলৌকিকতার কাছে আমরা মাঝে মধ্যেই বেপরোয়া এক লৌকিক জগতের মানুষ বলে বাধা পড়ে যায় এই লৌকিক মানুষ জগতের মানুষ বলে? এই প্রশ্নটা দিয়ে তিনি শেষ করেছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ। না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1975 সাল।
ঘটনাটি ফার্স্টে যার সাথে ঘটেছিল তিনি শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর। ওনার শ্বশুর পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। ওনার চেম্বার ছিল খুলনার বসুরপাড়া নামক একটি জায়গায়, আর ওনার বাসা ছিল মোহাম্মদনগরে। প্রতিদিন রাত 10টা থেকে 10:30টার দিকে উনি চেম্বার বন্ধ করে বাসায় ফিরে আসতেন। বাসায় ফিরে আসার সময় একটি ছোট্ট ব্রিজ পার হতে হতো, এটিকে গল্লামারি ব্রিজ বলে। ওই সময়তেই ওর ওই ব্রিজটির বয়স ছিল প্রায় 100 বছর। ব্রিজ কেন্দ্রিক ছোটখাটো ঘটনা হর হামেশাই মানুষের সাথে ঘটতো, কিন্তু জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরের সাথে কখনো ঘটেনি, যার কারণে উনি সেগুলো তেমন কোনো পাত্তা দিতেন না। কোনো একদিন উনি চেম্বার বন্ধ করতে যাবেন, হঠাৎ একটা ইমার্জেন্সি রোগীর খবর আসে। উনি তাড়াহুড়া করে চেম্বারটা খোলা রেখে সে রোগীর বাড়িতে চলে যান। তো সে রোগীর বাড়িটি বসুরপাড়া থেকে একটু ভেতর দিকে ছিল। তো রোগীর ওষুধপত্র দিয়ে আবার উনি চেম্বারে ফিরে আসেন এবং চেম্বার বন্ধ করতে করতে প্রায় রাত 1টা বেজে যায়। রাস্তায় কেউ ছিল না তখন। ওনার কাছে ছিল একটি সাইকেল এবং একটি টর্চ লাইট, যেটি নিয়ে উনি প্রতিদিন আসা যাওয়া করতেন। তো সেদিনও ওই রাতের বেলা উনি সাইকেল এবং টর্চ লাইট নিয়ে ফিরছিলেন। উনি যখন গল্লামারি ব্রিজের কাছে আসেন এবং ব্রিজের দিকে উনি সাইকেল চালিয়ে উঠতে থাকেন, তখন ওনার হঠাৎ মনে হয় ওনার শরীরটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, উনি আর সাইকেল চালাতে পারছেন না। উনি ভাবেন হয়তোবা যেহেতু সাইকেল নিয়ে উঁচুতে উঠছেন, ওনার শরীরের প্রেসার পড়ছে, শক্তি বেশি লাগছে, এই জন্য এমন মনে হচ্ছে। উনি সাইকেল থেকে নেমে যান এবং সাইকেল ঠেলে আস্তে আস্তে ব্রিজের উপর ওঠেন। ব্রিজের উপর উঠেই উনি হঠাৎ একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। উনি দেখেন ব্রিজের ঠিক অপর পাশে প্রায় 30 থেকে 40 ফুট লম্বা দানবাকৃতির মানুষের মতো কিছু একটি দাঁড়িয়ে আছে এবং তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চাঁদের আলো ছিল, যার কারণে সেটা স্পষ্ট বুঝতে পারছিলেন। সুমন ভাইয়ের শ্বশুর ওই জায়গা থেকে পেছন দিকে ঘুরে আবার সাইকেল চালিয়ে চলে আসার চেষ্টা করতে থাকেন, কিন্তু উনি সেটা করতে পারেননি, কারণ ওনার মনে হচ্ছিল ওনার সমস্ত শরীর অবশ হয়ে গেছে এবং উনি একদম স্টিল দাঁড়িয়েছিলেন সেখানে, কোনোভাবেই এক চুল পরিমাণ নড়তে পারছিলেন না। ওদিকে ওই ভয়ঙ্কর দানবাকৃতির প্রাণীটি, সে নিজেও কোনো কথা বলছে না সুমন ভাই শ্বশুরের সাথে, সে ওখান থেকে সরছেও না, নড়ছেও না, শুধু সুমন ভাই শ্বশুরের দিকে তাকিয়ে আছে। বেশ খানিকক্ষণ পর সুমন ভাই শ্বশুর সেন্সলেস হয়ে যান। সকালে উনি আবিষ্কার করেন নিজেকে তার বাসায়, কারণ উনি ডাক্তার হওয়ার সুবাদে এলাকার অনেকেই তাকে চিনতেন এবং তিনি অজ্ঞান হওয়ার পর সকালবেলা মানুষ তাকে উদ্ধার করে বাসায় দিয়ে আসে। এই ঘটনার পরে উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিলেন, সুস্থ হননি। পরবর্তীতে ভালো একজন হুজুরের ঝাড় ফুঁকে উনি সুস্থ হন। এরপরে দীর্ঘদিন ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। লিসেনার, এখন আসি জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্যালক আলামিন ভাইয়ের ঘটনায়, কারণ এই ঘটনাগুলো একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আলামিন ভাই খুব সুন্দর বাঁশি বাজান। উনি বাসা থেকে নির্জন জায়গায় বসে বাঁশি বাজাতে পছন্দ করতেন। বাসায় উনি তেমন বাঁশি বাজানোর চেষ্টা করতেন না। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে উনি নির্জন স্থানে চলে যেতেন এবং ওনার প্রিয় একটি জায়গা ছিল আন্দির ঘাট নামক একটি জায়গায়, যেটি বয়রা এবং রায়ের মহলের মাঝামাঝিতে অবস্থিত। আন্দির ঘাটের পাশেই একটি ছোট পুকুরের মতো আছে এবং পুকুরের ওই পাশেই রয়েছে শ্মশান। ওই জায়গাটা নিরিবিলি হওয়ার কারণে আলামিন ভাই উনি সেখানে বাঁশি বাজাতে পছন্দ করতেন। ঘটনাটি যখন ঘটে সেটা হচ্ছিল 2005 সালের দিকে। উনি রাতের বেলা বসে বসে বাঁশি বাজাচ্ছিলেন, কিন্তু আসলে ওনার খেয়াল ছিল না ওই দিন ছিল অমাবস্যা। উনি নিজের মনে বাঁশি বাজাচ্ছিলেন। হঠাৎ উনি পানির মধ্যে এক ধরনের খলখল আওয়াজ ওনার কানে ভেসে আসে। উনি ভালো করে লক্ষ্য করেন এবং শুনতে পান যে পানির মধ্যে কিছু একটা নড়ছে
এবং সেটি মাছ না, অন্য কিছু, এবং নাকি সুরে হেসে ওঠে। তো সুমন ভাই প্রথমে চিন্তা করে এটা হয়তোবা তার শুনতে ভুল হচ্ছে, কিন্তু পরে ভালো করে খেয়াল করেন না, আসলেই এটি হাসির শব্দ, নাকি সুরে হাসছে। আলামিন ভাই উনি চিন্তা করেন যে এটা কি হতে পারে, কারণ উনি ছিলেন খুব সাহসী। আমি সরি, একটু আগে সুমন ভাই বলে ফেলেছি, আসলে আলামিন ভাই হবে। তো আলামিন ভাই খুব সাহসী ছিলেন। উনি বিভিন্ন জায়গায় রাতের বেলা একা একা বসে বাঁশি বাজাতেন, একা একা চলাফেরা করতেন, কখনো ওনার ভয় লাগে না। কিন্তু ওই দিন ওনার সমস্ত শরীরে একটু ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার পরে ওনার শরীরে খুব ঠান্ডা অনুভূত হতে থাকে। উনি সেই দিন খুব ভয় পেয়েছিলেন। উনি আর সেখানে দেরি করেন না, উনি দ্রুত বাঁশি বাজানো বন্ধ করে বাসার দিকে ফিরে আসতে থাকেন। উনি যখন হেঁটে আসছিলেন আন্দিরঘাট থেকে, তখন ওনার মনে হচ্ছিল ওনার পেছনে কেউ একজন হেঁটে হেঁটে আসছে, কিন্তু উনি যখনই পেছন দিকে তাকান উনি কাউকে দেখতে পান না। এরকম একাধিকবার যখন মনে হচ্ছে যে পেছনে কেউ আসছে, কিন্তু তাকালে উনি কাউকে দেখতে পাননি। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরেও যখন উনি বাড়িতে ঢোকেন, ওনার মন স্পষ্ট উনি বুঝতে পারেন যে কিছু একটা জিনিস ওনার সাথে হেঁটে হেঁটে এসে ওনার বাড়িতেও ঢুকে পড়ে। উনি দ্রুত গোসল করে শুয়ে পড়েন। এরপরে কিছুদিন তেমন কোনো সমস্যা হয়নি। এই ঘটনার মাসখানেক পরে একটি ঘটনা ঘটে। সেটি আলামিন ভাইয়ের বাবা মানে জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরের সাথে। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একদিন ওঠেন। ওঠার পর উনি যখন কলপারে যাবেন ওযু করার জন্য, তো ওনার রুমের থেকে একটু পাশেই ছিল ওনার শাশুড়ির ঘর, মানে সুমন ভাইয়ের নানি শাশুড়ির ঘর আর কি। ঘরের মধ্যে ডিম লাইট জ্বলছিল। তো হঠাৎ মনে হয় যে ওনার শাশুড়ির খাটের পাশে বসে কেউ একজন ওনার শরীরে হাত বুলাচ্ছে। তো উনি চিন্তা করেন কে এটা। তো উনি আস্তে আস্তে ওই ঘরের জানালার দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর উনি বলেন যে কে। তখন ওনার দেখা একটি কালো রঙের ছায়ামূর্তি তার শাশুড়ির শরীরে হাত বুলানো বন্ধ করে আস্তে আস্তে জানালার দিকে এগিয়ে আসে। তখন উনি দেখেন যে এটির শরীরের আকৃতিটা মানুষের মতো, কিন্তু মাথাটা বিড়ালের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির সবাই জেগে ওঠে। তাকে জিজ্ঞাসা করা হয় যে কি দেখেছে। তাকে সেন্স থেকে ফেরানো হয় পানি ছিটিয়ে। তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি সব ঘটনা খুলে বলেন। এই ঘটনা যখন ওনার বাসায় ঘটে তখন সবাই আতঙ্কিত হয়ে যান যে কি হতে পারে। তখন সুমন ভাই বলে যে এই যে কিছুদিন আগে আমি তো বাঁশি বাজাতে গিয়েছিলাম, তখন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমার মনে হলো যে কোনো একটা জিনিস আমার সাথে বাসায় চলে এসেছে। পরবর্তীতে তারা একজন হুজুর ডেকে বাড়ি বন্ধ করান, কিন্তু আসলে কোনো লাভ হয়নি। যখন বিড়ালের মাথাওয়ালা ওই প্রাণীটি সুমন ভাইয়ের শ্বশুর দেখেন, দেখার পর এই একই ছায়ামূর্তিটি উনি মাসখানেক পরে আবার দেখেন। হঠাৎ রাতের বেলা ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি খেয়াল করেন যে ওনার বিছানার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। উনি বলেন কে? কোনো কথা বলে না। ওনার পাশে বেড সুইচ ছিল। যখনই বেড সুইচটা অন করেন এবং লাইট জ্বলে ওঠে, উনি দেখেন একটি মানুষের অবয়বের মতো, কিন্তু মাথাটা বিড়ালের মতো। এবং সেই বিড়ালের মাথাওয়ালা ওই ভয়ঙ্কর প্রাণীটি সুমন ভাইয়ের শ্বশুরকে দেখে হেসে ওঠে। সুমন ভাইয়ের শ্বশুর
প্রচন্ড জোরে চিৎকার দেন এবং উনি তখন স্ট্রোক করেন। স্ট্রোক করার পরে উনি মাসখানেক জীবিত ছিলেন, তারপর উনি মারা যান। ঘটনাটি এখানেই শেষ নয়। উনি মারা যাওয়ার বছর খানেক পর আর একটা লোমহর্ষক ঘটনা ঘটে ওনার বাড়িতে। সুমন ভাইয়ের ওয়াইফ এবং তার বড় বোন, ওনারা ওই দিন ফ্লোরিং করছিলেন। খুব গরম পড়েছিল, এই জন্য চিন্তা করেন আজকে ফ্লোরিং করবেন। তো সুমন ভাইয়ের ওয়াইফ এবং ওয়াইফের বড় বোন ওনারা একসাথে ফ্লোরিং করছিলেন। খাটে ওনারা শোন নাই, নিচে শুয়েছিলেন। গভীর রাত্রে খচখচ শব্দে সুমন ভাইয়ের ওয়াইফের বড় বোনের ঘুম ভেঙে যায়। উনি লক্ষ্য করেন যে খাটের নিচে লম্বা কালো কি একটা যেন নড়াচড়া করছে। তো উনি চিন্তা করেন যে বিড়াল হবে নাকি, কিন্তু বিড়াল তো এত বড় হওয়ার কথা নয়। তখন পাশে থাকা ওনার বোনকে ডেকে ওঠায় যে এই দেখতো এটা কি। খাটের নিচে স্বাভাবিকভাবে অন্ধকার থাকার কথা, কিন্তু সেই অন্ধকারও ওনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে এই জিনিসটা কি। লিসেনার, এটা হচ্ছে সেই জিনিস যেটি সুমন ভাইয়ের শ্বশুর 2 বার দেখেছিলেন। এবং অদ্ভুত ব্যাপার, ওনারা 2 বোন যখন দেখেন যে ওই বিড়ালের মাথাওয়ালা ওই প্রাণীটি শাড়ি পরা ছিল এবং তাদের কপালে একটি টিপ ছিল, ওনারা এই দৃশ্য দেখে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন। আশেপাশের রুম থেকে লোক চলে আসে, আসার পরে বলে কি হয়েছে, তখন ঘটনাটা খুলে বলেন। এরপর একজন হুজুরকে নিয়ে আসা হয় যে আসলে এরকম বারবার কেন ঘটছে আমাদের পরিবারে। তখন হুজুর বলেন যে 1975 সালে যখন আলামিন ভাইয়ের বাবা মানে শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর যখন ওই গোল্লামারি ব্রিজের কাছে ওই ভয়ঙ্কর মূর্তিটি দেখেছিলেন, ওই মূর্তিটাই ওনার সাথে পরবর্তীতে ওনার বাড়িতে চলে আসে। আসার পর তেমন কোনো ক্ষতি সে করেনি, কিন্তু 2005 সালের দিকে আলামিন ভাই যখন শ্মশানে বাঁশি বাজাতে যান, শ্মশানের কাছে আন্দিরঘাট নামক জায়গায়, তো সেখান থেকে এই বিড়ালের মাথাওয়ালা মানুষের দেহধারী একটি প্রাণী চলে আসে এবং আসার পরে আগের যেই ভয়ঙ্কর জিনটি ছিল তার সাথে মিলে তারা এখানে স্থায়ীভাবে আসন গেড়েছে, বসবাস শুরু করেছে এবং এই বাড়িতে তারা তাদের রাজত্ব কায়েম করার জন্য মানে এই বাড়ির লোকদেরকে ভয় দেখাচ্ছে। প্রিয় লিসেনার্স, এখনো ছোটখাটো ঘটনা ঘটে যাচ্ছে, যদিও তারা অনেক চেষ্টা করেছে এটি বন্ধ করার জন্য, অনেকটা কমেছে, কিন্তু এখনো ছোটখাটো ঘটনা শেখ জাহিদুল ইসলাম সুমন ভাই শ্বশুর বাড়িতে ঘটে চলছে। এটি ছিল ঘটনা, আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আপনার কাছ থেকে একটা ঘটনা শুনতে চাই এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনার নামটা একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ফারহান ফ্রম উত্তরা। জি, আমি আজকে যে ঘটনাটি বলবো রাসেল ভাই, এটা আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া। এটা আপনার নিয়ার অ্যাবাউট 15 to 20 ইয়ার্স অ্যাগো, 15 থেকে 20 বছর আগের ঘটনা। তো আমার বড় বোন ঢাকায় থাকতেন, ওনার নামটা একটু বলতে যাচ্ছি রাসেল ভাই, লাইজু আমার বোনের নাম। তো উনি যে কোনো একটা ভ্যাকেশনে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল প্রপারেই, তো আপু আমাদের বাসায় আসে। তো তখন ওর একটা ছেলে একটা মেয়ে, তো ওদের বয়স আপনার 3-4 বছর এরকমই। ওরা দুজন পিঠাপিঠি। তো রাতের বেলা ঘুমোতে গেছে, ঘুমোতে যাওয়ার পরে রাসেল ভাই ফার্স্ট দিন যেটা আপু নোটিস করলো যে কিছু চুরির আওয়াজ। আচ্ছা, মানে হঠাৎ করে আমাদের বাড়িটা নিচতলা ছিল, মানে একতলা একটা বাড়ি ছিল, বাট অনেক পুরানো এবং অনেক বড়। তো এরপর যেটা হলো, আপু কিছু চুরির সাউন্ড শুনতে পেলো। তো এরপর আপু একটু স্কেয়ার্ড হয়ে যায়, বাট ওদিনকাই আসলে জার্নি করে ঢাকা থেকে গেছে, তো টায়ার্ড থাকার কারণে ওইভাবে নোটিস করেনি, মানে ঘুমায় পড়ছে। সেকেন্ড দিন রাসেল ভাই এই জিনিসটা আবার একই টাইমে আবার সে এটা নোটিস করতেছে এবং শুনতেছে। আপু এমন ভাবে ফিল করতেছে যে চুরি সাউন্ড হচ্ছে, সাথে কেউ হয়তো বা উপরে আপনার দৌড়চ্ছে বা
নাচলে যেমন একটা ধুম ধুম একটা সাউন্ড হয়, এই টাইপের একটা সাউন্ড হচ্ছে। দেন পরের দিন ঘুম থেকে উঠে আমার মায়ের সাথে আপু ঘটনাটা শেয়ার করলো। তো মা আসলে ওইভাবে জিনিসটা করে না। আম্মা বলছে যে তুমি একটু সাবধানে থাকো, আর তোমার ছোট ছোট বাচ্চা, এদের নিয়ে তুমি একটু সাবধানে থাকো, বেশি সন্ধ্যার পরে বা খোলা আকাশের নিচে খুব একটা বেশি বাইরে থেকো না। আচ্ছা। তো থার্ড ডেতে রাসেল ভাই আপনার টাইমটা হচ্ছে 2:30 to 3 AM এরকমের। তো এই টাইমে আপু হঠাৎ করে শুনতেছে চুরির সাউন্ড, সাথে আপনার ঘুঙুরের আওয়াজ, মানে পায়ে ঘুঙুর নাচের সময় যে ঘুঙুরটা পড়ে, এটার মানে সাউন্ড প্রচন্ড প্রকট আকারের সাউন্ড হচ্ছে। তো কিছুক্ষণ শোনার পরে আপু উঠে বসলো। আচ্ছা। বসার পরে মনে হচ্ছে আপুর কাছ থেকে যেটা শুনলাম যে আপনার সাউন্ডটা মনে হচ্ছে আপু ফিল করতেছে যে তার রুমেই সাউন্ডটা হচ্ছে, তার রুম থেকে সাউন্ডটা আসছে। দেন আপু খুব স্কেয়ার্ড হয়ে গেল এবং একটু পরে সে মানে সাউন্ডটা থেমে গেল। আপু দোয়া দূর পড়তেছে। তো এরপর যেটা হয়েছে, আপু শুয়ে পড়লো। শোয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে মশারি টাঙানো তো রাসেল ভাই, তো মশারি মানে তখন বাইরের যে একটা আমাদের মানে বরিশালে আপনার বাসাটা ছিল এরকমের যে জানলা খোলা থাকলেও সমস্যা হতো না, ঠিক আছে, ওই টাইমটা এরকম একটা টাইম ছিল। তো জানলা খোলা ন্যাচারালি আপনার যেই রাতের বেলার যে চাঁদের আলোটা ওইটার মোটামুটি একটা আছে। তো ওই আলোতে আপু দেখতেছে যে মানে 5-6 বছরের কিছু ছেলে মেয়ে মানে বাচ্চা লাইক আপনার মানে এরকম এদের ছায়া দেখতেছে। আচ্ছা। তো আপু দেখে খুব ঘাবড়ে গেল, ঘাবড়ে যে আম্মাকে ডাকলো, বাট আম্মা শুনতেছে না, দরজা তো সবাই যে যার রুমে দরজা আটকে ঘুমাচ্ছে। তো এরপর যেটা হয়েছে, আপু চুপচাপ শুয়ে শুয়ে দোয়া দুধ করতেছে। কিছুক্ষণ পর আপু ফিল করতেছে তার খাটের উপরে হয়তো বা কেউ এসে বসছে এবং আমরা একজন একজনকে মুখ থেকে ফু দিলে একটা লাইক বাতাসের মতো একটা ফিল হয় রাসেল ভাই। তো আপু ফিল করতেছে এরকম কেউ হয়তো বা আপুকে মানে এরকম বাতাস দিচ্ছে মুখ থেকে, এরকম একটা দিচ্ছে। তো একটা পর্যায়ে মনে হচ্ছে যেটা পায়ের দিকে বাতাসটা দিচ্ছে। তো আপু যেখান থেকে বাতাসটা আসছে ওইখানে হাত দিছে। হাত দেওয়ার পরে মানে আপু ফিল করতেছে যে কারো একটা হাত। আচ্ছা, ঠিক আছে, বাচ্চা একটা হাত। তো এটার পরে আপু অনেক জোরে চিৎকার দেয়, অনেক ভয় পায়। তো সবাই বাসার একত্রে রাতের বেলা সবাই পরে জড়ো হয়। এরপরে জিনিসটা যেটা ঘটছে, পরের দিন সকালবেলা আমরা হুজুর ডেকে আনি। হুজুর ডেকে আনার পর যেটা হুজুর যেটা বলছে রাসেল ভাই, আমাদের টোটাল বাড়িটা আপনার মানে আমাদের বাড়িতে এরকমের আরো অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর অনেক ঘটনাই আছে। আর হুজুর যেটা বলছে, আমার যে ভাই না আমার আপুর যে ছেলে, ওর নামটা একটু বলতে যাচ্ছি, অনি, ও দেখতে মাশাআল্লাহ ছোটবেলা থেকে অনেক সুন্দর ছিল, এখনো সে স্টিল অনেক সুন্দর, বাট ও ছোটবেলা একটু মোটার গোটা লম্বা ভালো হেলথ ছিল। তো এটার কারণে মানে ওকে নিতে চেয়েছিল বেসিক্যালি। আমরা যেটা জানি রাসেল ভাই, আমাদের মানে জিন দুই টাইপের হয়, একটা ভালো জিন একটা খারাপ জিন। তো ওর বিষয়টা ছিল একটা মানে খারাপ জিন একটা আসর ওর উপরে ছিল। পরে এটা হুজুরের মাধ্যমে আপনার দোয়া দুরুদ পড়ে ঘরটার বন্ধ করে দিয়েছি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরুতেই চলে যায় আফমান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি পাওয়া। ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে। ওর দাদা মানে তৎকালীন সময়, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে আসলে আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে, এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই, পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যে বর্ডার, সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল। যার কারণে ওরা যে কাজটা করত, যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা, ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো, যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে 65 যুদ্ধের শেষ হওয়ার পর
আপনার 66 সালের দিকে, তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে, এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্তরক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যাওয়ার দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা মানে বিল্ডিং এর মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোন একটা বিল্ডিং এর ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয়, যে এটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো রাসেল ভাই ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, 2 পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা দেখুন হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল। 2 তলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে রাসেল ভাই এমন ভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের। মাত্র 2 দিন তারা রাত্রে ঘুমাতে পারত, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন সকালের ভোরের আলো ফুটবে, তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত। পাকিস্তানি সোলজাররা ডিউটি করত, যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত। মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচন্ড পানির পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই যে ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময় রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময় মানে দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তোবা এমনিতেই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরো ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে 2 পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে এই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়া মূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়া মূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে ওর নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন এরকম কিছু। উনি দেখলেন না, আসলেই
ঠিক তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেয়া হয়েছিল, মানে বাতি দেয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো। রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশে, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটাও, খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায় রাসেল ভাই। উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেসারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সেই সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে বললে পারে হয়তো সঙ্গীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নাই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো পাত্তা দেওয়া হয় না স্বাভাবিকভাবেই, তারা এগুলো অতটা বিশ্বাসও করেন না, এই জন্য ওইভাবে উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা, ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞাসা করেন না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো, বিভিন্ন আজেবাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করতো। তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিটেইলে না যে আমরা গল্পটা হ্যাঁ, তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন, ওই দিন আরেকজন যিনি বাংলাদেশের জওয়ান ছিলেন উনি ওই দিন আরেকটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়ামূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা, তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন তাদের মানে আসলে কি ওখানে কিছুই ছিল না? না, ওখানে দেখে যে না কিছু নাই। আলো জানানোর পরে ইন্টারেস্টিং। তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবা এই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচিতে ওই পাশের যার বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন, হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন বিষয়টা মানে পুরা ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেবো। তো ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন। তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ, এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে ধরেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পরে আরো বাড়ছে, কিন্তু সে এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে কাছে আসছে, আরো বেশি জলজল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক, তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে, বা দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনারা ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা। কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই
এই ধরনের জিনিস দেখি নাই। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের কোনো জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কি এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটখাটো একটা জনপদের মতো ছিল। জি। জনপদের মধ্যে ছিল হঠাৎ কোনো একটা কারণে, কোনো একটা অসুখে, কি অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। হ্যাঁ, হাতে গোনা যে কয়েকজন জীবিত ছিল, ওনারা ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিং গুলো রাসেল ভাই যেটা ছিল, ওনারা যেটা থাকতেন, এটা কিন্তু ওই জনপদেরই, মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল ওইটা। কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে জানা যায় নাই, কেন ওটা তো আমরা তো স্বাভাবিকভাবে পাকিস্তানের ওই জায়গাতে কি হবে স্বাভাবিক জানার কথাও না। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। মোস্ট ওয়েলকাম। তো সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। আমি যে ঘটনাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, এই ঘটনাটা বেসিক্যালি 2017 সালে আমার সাথে ঘটেছে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। কত তারিখের ঘটনা আমার এক্সাক্ট মনে নাই, তবে মার্চ মাসের ঘটনা এটা আমার মনে আছে। তো আমরা জানি ওই টাইমে কিন্তু অনেক গরম পড়ে। তো এমনই একদিন বা ঘটনার দিন আমি 4টা বাজে যখন স্কুল ছুটি দেয় আমি বাড়ি আসি। বাড়ি এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করি। তো তখন আমরা যেটা করতাম সেটা হলো যে, তো আমরা যখন যেহেতু জিএসসি এক্সাম দেব, তো একটু পড়াশোনার প্রেশার চাপ বেশি থাকে। তো আমাদের স্কুলে ম্যাথের টিচার একজন ছিল। যেহেতু 9-10 ব্যাচলর পড়ানো লাগতো, তো আমরা স্পেশাল ভাবে আমরা ছেলেরা 5 জন 1 থেকে 5 রোল পর্যন্ত আমরা স্যারের কাছে সন্ধ্যা থেকে মাগরিব থেকে সার পর্যন্ত প্রাইভেট পড়তাম। তো ঘটনার দিন পড়তে যাই, তো আমরা পড়তাছি হঠাৎ মানে অন্ধকার হয়ে যায় এবং মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বোঝাই যাচ্ছিল যে বৃষ্টি হবে। তো স্যারও ব্যাপারটা বুঝলো এবং স্যার আমাদের বললো তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাও, বৃষ্টি নামবে মনে হয়। তো স্যার ছুটি দিয়ে দিল এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আমি একটু বর্ণনা দিই। আমার স্কুল থেকে বাড়ির দূরত্ব প্রায় 10 থেকে 15 মিনিট এবং আমার স্কুল থেকে বের হলেই বাজার, মানে বাজার এবং স্কুল একসাথে অ্যাটাচ করা। তো আমি যখন স্কুল থেকে বাড়ি আসব, তখন আসার পথে আমার হাতের বাম পাশে হচ্ছে খাল এবং হাতের ডান পাশে 3-4 মিনিট হাঁটলে বাড়ি, এরপর শুধু জঙ্গল। তো আমি হাঁটতেছি। তো ঘটনার কিছুদিন আগে নতুন একটি লাশ দাফন করা হয় আমার যাওয়ার পথেই, 10 থেকে 15 দিন আগে, সঠিক আমার মনে নেই, তবে আমার ঘটনার আগে। তো যা হোক, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি তখন হচ্ছিল না। তো আমি যখন 3-4 মিনিট ক্রস করলাম তখন জঙ্গলের কাছাকাছি। তো আমি কবর থেকে একটু দূরে, তখন বেশি না, একটু ডিস্টেন্স দূরে, তখন আমার হাতে লাইট আছে, তবুও বিদ্যুতের ঝলকে আমার চোখটা কবরের দিকে চলে যায়, যেহেতু আমি কাছেই ছিলাম। মানে আমি একবার মনে হলো বা আমি দেখলাম যে কে একজন কবরের পাশে বসে আছে। মানে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তো আমি তাড়াতাড়ি কবরটা ক্রস করলাম। আমি এতটাই ভয় পেয়েছি, আমি যে মানে সাহস করে লাইটটা মেরে বা পিছনে দেখবো কবরের দিকে আসলে কেউ কি বসে আছে নাকি আমার মনের ভুল, মানে আমার ওই সাহসটুকু হচ্ছিল না। আমি এতটা ভয় পেয়েছি। আমার কোনো মতেই ভুল হওয়ার কথা না, কারণ যেহেতু আমি ওই টাইমে সন্ধ্যাবেলা, তারপর আমি তো সুস্থ মস্তিষ্কে হাঁটছিলাম। তো বিদ্যুতের ঝলকানিতে কেউ একজন বসেছিল, এটা আমি শিওর দেখেছিলাম। তো তারপরও মনের ভুল হতে পারে, তো মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। মানে তারপর আমার সাহস হয়নি আমি যে বিষয় দেখবো। যাই হোক, আমি বাড়ি চলে গেলাম এবং খাওয়া দাওয়া করলাম এবং যথারীতি আমি ঘুমাতে গেলাম। ওই দিন বেশি পড়ি নাই, মানে আমার মাথা ধরছিল, প্রচন্ড ব্যথা করছিল, এই জন্য। সো কিছুতে আমার ঘুম আসছিল না, মানে কোনো রিজন না, আমার ঘুম আসছিল না। মানে আমি এপিট ওপিট করছি খাটের, আমি একলা ঘুমাতাম। তো অনেক রাত হয়ে গেল, 10-12টা বেজে গেল। তো হঠাৎ আমি খেয়াল করলাম
যেহেতু আমরা গ্রামে বাস করি, তো আমাদের উঠান ছিল। উঠানে আমার রুমের সাথে বাইরে যে আমাদের উঠান, ওখানে আমাদের পেয়ারা গাছ ছিল। তো আমি টের পেলাম বা আমি খেয়াল করলাম পেয়ারা গাছকে যেন ঝাঁকুনি দিচ্ছে, প্রচুর পেয়ারা গাছটা লড়ছে এবং প্রচুর বাতাস হচ্ছে এবং শব্দ। এবং আমার ঘরের পাশে হচ্ছে আমার জানালার পাশে হচ্ছে একটা ছোট ফাঁকা বলা আমরা হাঁটার জন্য একটা স্থান। ওখান দিয়ে মনে হচ্ছে কি যেন দৌড় দিয়ে যাচ্ছে আসতেছে, মানে একটা শব্দ। যেহেতু রাত, আপনি যদি আসতে হটেন আমি টের পাবো, আর যেহেতু আমার জানলার পাশেই করিডোরটা, সো মনে হচ্ছিল কে যেন দৌড় দিয়ে যাচ্ছে এবং পেয়ারা গাছটা লুটছে। তো যাই হোক, এবং কিছুক্ষণ পর আমার রাত কয়টা মনে হয় জানি না, তো মনে হচ্ছে জানালার পাশে ফিস ফিস করে কেউ জানি কথা বলতেছে। তো মানে কথাগুলো ক্লিয়ার আসতেছিল না আমার কানে, কিন্তু মনে হচ্ছিল কারা যেন ফিস ফিস করে কথা বলতেছে এবং ওই পেয়ারা গাছটা লড়তেছে। তো যাই হোক, ওই রাতটা মতে কভার করলাম আমি সূরা কিরাত যা পারতাম। মানে কেন যেন মনে হচ্ছিল আমি সূরা কিরাত গুলো ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, আমি কোনো মতে পড়লাম এবং ওই রাতটা আলহামদুলিল্লাহ আমার কেটে গেল। তো সেকেন্ড ডেতে আমাদের স্কুলে যখন গেলাম, তো স্যার বললো আজকে পরীক্ষা তোমাদের। আগে পরীক্ষার কথা ছিল, তো যাই হোক পরীক্ষা ছিল, একটু লেট হলো। পুরো পরীক্ষা দিয়ে আস্তে আস্তে আমার দেখা যায় 8:30 বেজে গেল। তো যেহেতু রাসেল ভাই বুঝতেই পারছেন, গ্রাম রাত 8টা 9টা বা 8:30, এটা অনেক রাত গ্রামের জন্য, থেকে 3 বছর আগে। তো আমি ওরকম পথে, যেহেতু গ্রাম্য, এত রাত লোক না থাকারই কথা। তো যাই হোক, আমি লাইট নিয়ে আসতেছি। আমি যখন কিছু দূর আসছি, মনে হচ্ছে 5-6 মিনিট হাঁটছিলাম, তখন হঠাৎ আমার ফিল হলো যে আমার পিছে কেউ হাঁটছে। এটা আমি ফিল করলাম। তো মানে আমার তখনও সাহস হচ্ছিল না আমি পিছে দেখবো, আসলে কেউ তো হতে পারে বা কেউ আসতে পারে। তখন আমি কি করলাম, আমি আমার হাঁটার গতিটা থামিয়ে দিলাম। তো মনে হলো যে ওই লোকটাও আমার যে পিছে, আমি যেই শ্যাডোটা বা আমি ফিল করছি কেউ হাঁটছে, মনে হচ্ছে সেও আর হাঁটছে না। হাঁটলে তো আমি একটা আওয়াজ পাবো, মনে হচ্ছিল সেও থেমে গেল। তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম এতে। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি জোরে হাঁটলে সে জোরে হাঁটছে, আমি থামলে সে থামছে। আমি যদি আমার হাঁটার গতি স্লো করছি, সে তার হাঁটার গতি স্লো করছে। এখন কিন্তু রাসেল ভাই, এটা আপনি একলা একটা পথে হাঁটছেন, তাও রাতে, এবং এরকম অবস্থা যদি হয় যে আপনি জোরে হাঁটছেন, একটা লোক জোরে হাঁটছে, আপনার পিছে আপনাকে ফলো করছে, ভয় তো পাবেনি। তো যেহেতু আমি তখন বড়ও ছিলাম না বেশি, মাত্র ক্লাস 8-এ পড়তাম, 8-এ তখন উঠেছি সবাই মাত্র, তুমি অনেক ছোট, তো ভয় লাগারই কথা। তো প্রচন্ড ভয় পাচ্ছিলাম এবং মনে মনে দোয়া দুরূদ পড়ছিলাম, সূরা কিরাত পড়ছিলাম। তো যাই হোক, আমি কোনো মতে তাড়াতাড়ি হেঁটে চলে আসলাম সেদিনের মতো বাড়ি। তো সেকেন্ড ডেও আমার সাথে রাতে ওই সেম কাহিনী। মনে আসলো পেয়ারা গাছটা কেউ ঝাঁকি দিচ্ছে, আমার ওই ফাঁকা জায়গা দিয়ে কেউ দৌড় দিয়ে চলে যাচ্ছে এবং প্রচন্ড বাতাস এবং ফিস ফিস করে শব্দ। আমার ওই রাতেও ঘুম হয়নি, শুধু ভোরবেলা আমি ঘুমিয়েছি। তো তৃতীয় দিন আমি আর পড়তে যাইনি, বা মেবি বন্ধ ছিল, মানে আমার সঠিক এক্সাক্ট মনে নাই, পড়তে যাই নাই, আমার এটুকু মনে আছে। তো ওই দিন আমার সাথে যে ঘটনাটা ঘটলো, তো আমি পড়া শেষ করে রাত্র 11:30টার সময় আমি ঘুমাতে যাই। তো অ্যাজ ইউজুয়াল আমি শুয়ে আছি। তো শুয়ে থাকার এক পর্যায়ে রাত মনে হয় আমার তখনও ঘুম আসছিল না, তো একটা মেবি হবে সেকেন্ডের মতো সেম কাহিনী। মনে হচ্ছে কেউ ফিস ফিস করে কথা বলছে, কেউ দৌড় দিয়ে চলে যাচ্ছে, কেউ পেয়ারা গাছটা ঝাঁকি দিচ্ছে, এরকম বিভিন্ন মানে আমি সিম্পটম পাচ্ছি ফার্স্ট ডে এবং সেকেন্ড ডের মতো। তো থার্ড ডেতে তো জিনিসটা মনে হচ্ছে বাড়ছে, ফিস ফিস কথাগুলো কেমন ক্লিয়ার আসছে।
মানে কথাগুলো আমি বুঝতেছি না, তবে মনে হচ্ছে অনেক মানুষ কথা বলছে। তো আমি এই যে 2 দিন আমার সাথে যে ঘটনা ঘটলো, এটা আমি কিন্তু আমার কোনো ফ্রেন্ড, আমার বাড়ির কাজিন, মা বাবা বা আমি কাউকে বলি নাই এলাকার। তো যখন রাত 1টা বেজে গেল বা আরো বেশি হবে, তো একটুবার আমি ফিল করলাম আমি নড়তে পারছি না। মনে হচ্ছে আমি অবশ হয়ে গেছে। আমার পা নাড়াতে পারছিলাম না, আমার হাত নাড়াতে পারছিলাম না, আমি যে কাউকে ডাকবো ওই শক্তিটা আমি পাচ্ছিলাম না। আমি ঠিকই মানে চিৎকার করে ডাকতেছি মা মা, কিন্তু মনে হচ্ছিল আমার কণ্ঠস্বর কে শুনতে পাচ্ছে না, বা আমি ঠিকই ডাকতেছি তাদের, কিন্তু আমার সাউন্ডটা তারা পাচ্ছে না। মনে হচ্ছে আমি বোবা হয়ে গেছি, যেটাকে আমরা বোবা ধারা বলে। তো আমি অনেক ট্রাই করতেছি কাত হয়ে এদিকে ওদিকে, কিন্তু আমি মনে হচ্ছে কেউ আমাকে প্রচন্ড চেপে ধরেছে। এবং আমি সেম কাহিনী করছি, কাউকে ডাকার চেষ্টা করছি, আমি চিৎকার করে ডাকতেছি, কিন্তু কেউ আমার সাউন্ড শুনছে না রাসেল ভাই। তো যাই হোক, এক পর্যায়ে অনেকক্ষণ পর আমি ফিল করলাম যে আমি নর্মাল হয়ে গেছি, আমি হাত নাড়াতে পারছি। তো ওদিন আমি ঘুমিয়ে যাই এবং ঘুম চলে আসে। আমি মনে হয় মেবি সেন্সলেস হয়ে গেছে, আমার খেয়াল নাই। তো আমার সকালে ঘুম ভাঙে এবং আমি ভাবলাম এখন ঘটনাটা শেয়ার করা দরকার। আমি আমার মসজিদের হুজুরের সাথে ঘটনাটা, জোহরের সময় ওদিন স্কুলে যাইনি, আর আমার সাথে ঘটনা ঘটার পর আমি একটু অসুস্থ হয়ে পড়ি, আমার গায়ে জ্বর এসে পড়ে ঘটনার পর। তো আমি জোহরে নামাজের পর আমি আমার মসজিদের হুজুরের কাছে বললাম। তো তিনি আমাকে যেটা বললো যে আমার উপর কোন একটা জিনের প্রভাব পড়েছে, তো সেই জিনটা চাচ্ছে আমার কোনো ক্ষতি করতে বা পেরে উঠতে পারতেছে না, এরকম একটা কিছু বললো। তো তিনি অনেকক্ষণ ঝাড়ফুঁক করলো এবং আমাকে একটা তাবিজ দিল এবং পড়া পানি দিল এবং বললো তাবিজটা আমার হাতে যেন বাঁধা থাকে, এবং আমাকে বললো যে প্রতিদিন ঘুমানোর আগে আমি যেন 3 কুল পরে ঘুমাই এবং 3 কুল পরে আমার সারা শরীরে ফু দিতে, এবং আমাকে যেটা করতে বলেছে। এবং এই আরো অনেক সিম্পটম বলেছে, অনেক দোয়া বলেছে আমাকে, যে দোয়াগুলো পড়বা। এবং ইনশাল্লাহ রাসেল ভাই, আমি যখন আমার ওই মসজিদের ইমামের যে রীতিগুলো আমাকে বলেছে, আমি যখন ওগুলো ফলো করলাম, পানিগুলো এবং সূরা কিরাত, দোয়া বা তাবিজটা দিলাম, আমার সাথে কাহিনীগুলো আর ঘটছিল না। কিন্তু কিছু কিছু কাহিনী যেরকম মনে হচ্ছে কেউ ফিস করে কথা বলছে বা কেউ দৌড় দিয়ে চলে যাচ্ছে, সেগুলো এখনো ঘটে। যেহেতু এটা রাসেল ভাই 3 বছর আগের ঘটনা, এগুলো এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন মনে হচ্ছে এটা প্রতিরাতে হবেই। তো এটা দৈনন্দিন একটা রুটিনে আমার হয়ে গেছে এটা। তো ওটা এখন আর ভয় লাগে না, যেহেতু এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমার কাছে ঘটনাটা প্রচন্ড আমার কাছে অনেক ভয় লেগেছে। আপনি আরো একবার সবাইকে বলে দেন যে আপনি কোথা থেকে ঘটনাটা শুনেছেন। আপনি একজন স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট আপনাকে আমার স্টুডেন্ট, হ্যাঁ রাসেল ভাই, এটা হলো আমার ফার্মগেট ব্রাঞ্চের একটা যার স্টুডেন্ট। সাথে ঘটনা, তিনি কি এখনো বেঁচে আছেন? না, উনি বেঁচে নেই রাসেল ভাই, উনি মারা গেছেন। তার দাদার সাথে ঘটনা। তো উনি মুক্তিযুদ্ধে সশস্ত্র মানে সংগ্রাম করেছিলেন, কারণ যখন অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধা একজন উনি, হ্যাঁ, ইস্ট পাকিস্তান রেজিমেন্টের ছিলেন উনি। তো উনি ওই সময় ওই জায়গাটাতে গিয়েছিলেন। ওনার মানে ওই একটা এক্সপেরিয়েন্স, স্বাভাবিকভাবে আর্মির এক্সপেরিয়েন্স আসলে আমরা খুব একটা বেশি পাই না এই সমস্ত জায়গাগুলোর, কারণ ওরা এগুলো শেয়ারও করতে চায় না, শেয়ার করা উচিত না। আমি সেজন্য বললাম যে একটু সংক্ষিপ্ত করে বলতে। আমি দ্বিতীয় ঘটনায় চলে যাই, আমাদের দ্বিতীয় অতিথির কাছে। ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ লিসেনারদেরকে, আসসালামু আলাইকুম। তো রাসেল ভাই, আমি রাজশাহী সোহাগ, আমি মিরপুর 1 থেকে এসেছি। তো আমি আজকে যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা আমার নিজের সাথে, এর আগেও আমি বলেছি রাসেল ভাই যে আমার নিজের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলা আমি আপনাকে এর আগেও বলেছিলাম। তো সেরকমই একটা ঘটনা। আমি এই ঘটনায় যাওয়ার আগে একটা ছোট্ট একটা ব্রিজের নাম বলবো, যে ব্রিজটা হচ্ছে সালেপুর ব্রিজ। মানে আমরা ঢাকা থেকে বের হওয়ার সময় আমিনবাজার নামের একটা জায়গা পড়ে, এই জায়গার পরে এই ব্রিজটার অবস্থান। ছোট্ট একটা ব্রিজ, কিন্তু
এই ছোট্ট একটা ব্রিজ সম্বন্ধে যদি আমি একটু বলতে চাই, তাহলে ব্রিজটা সম্বন্ধে এরকম হবে যে আমি অনেক ড্রাইভার বা অনেক পিকআপ ভ্যান ড্রাইভার এদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, মানে আমার ঘটনার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে অ্যাকচুয়ালি এই ব্রিজটার এখানে কি হয়। তো ওনারা এরকম ভাবে আমাকে বর্ণনা করেছিল যে মাঝে মাঝে অনেক রাত্রে যখন গাড়ি চালিয়ে নিয়ে আসে তখন অনেক ড্রাইভার দেখে যে ব্রিজটা 3টা মনে হয় 2টা মনে হয়, মানে এটা কি হ্যালুসিনেশন বা ভুল কিছু সেটা না, কারণ কিছুদিন আগেও অলমোস্ট আগস্টের হচ্ছে 20 বা 22 তারিখের দিকে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা কার হচ্ছে প্রাইভেট কার 3 জন যাত্রী সহ ওই ব্রিজ থেকে নিচে পড়ে যায়। অলমোস্ট এখন অবধি কোনো মানুষ বা ওই কারটার কোনো হদিস পাওয়া যায় না। এখানে অনেকগুলো কোস্টার স্পিড বোর্ড নিয়ে আসছিল, নৌবাহিনী থেকে লোক নিয়ে আসছিল, বাট এখানে এতটুকু একটা জায়গার মধ্যে কিভাবে এই প্রাইভেট কারটা হারিয়ে গেল, কোথায় হারালো কেউ জানে না। আপনার সামনেই একদম এটা মানে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, আচ্ছা মানে এই অগস্টের হচ্ছে 20-22 তারিখের দিকে এই ঘটনাটা ঘটেছে, 2 মাস আগে, 2-1.5 মাস আগে। সো আমার ঘটনা যেটা সেটা হচ্ছে এই ব্রিজের এখানেই, এটা হচ্ছে এপ্রিল এই 2019 এপ্রিলে আমার এই ঘটনাটা ঘটে। তখন হচ্ছে সেই দিনকে আমি যে কাজটা করেছিলাম, আমার ফ্রেন্ডের ওখানে গিয়েছিলাম। আমার ফ্রেন্ডের বাড়িটা ছিল হচ্ছে সাভার উপজেলা তেঁতুলঝড়া ইউনিয়নে। তো আমি কোনো একটা কাজে সেখানে গেছিলাম, দেন ওখানে কাজটা সারতে আমার রাত্রি হয়ে যায়, অ্যাজ লাইক 9:30 বেজে যায়। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি রাত্রে তো থাকবো না, আমি চলে যাব। তখন আমার ফ্রেন্ড বলছে কি যে এটা তো ঠিক হলো না, কেমন হলো, তো 9:30 বাজছে, তুমি এখন কিভাবে যাবা? তখন বাইরে বের হয়ে দেখছি ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো আমি কোনোভাবে হেমায়তপুর মানে বাজারে ওখানে চলে আসি, তেঁতুলঝড়া ইউনিয়নের ওখান থেকে হেমায়তপুর বাজারে চলে আসলাম। ওখানে আস্তে আস্তে আমার মোটামুটি 10:15 বেজে যায়। তো 10:15 বেজে যাচ্ছে, এরপরে দেখছি আমি যেটা ছোট ছোট যে চায়ের দোকানগুলা, যেহেতু রাত্রে বৃষ্টি হচ্ছে চায়ের দোকানগুলা বন্ধ হয়ে গেছে। আর গুটি কয়েক কিছু লোক যেগুলো আছে রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে, এরাও আস্তে 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 সবাই চলে যাচ্ছে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, ওই হেমায়তপুরের যে ব্রিজ আছে ওভারব্রিজটা, এই ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছি, বাট কোনো লোকাল গাড়ি আসছে না। আমি অলমোস্ট খেয়াল করছি এখানে অনেক বড় বড় গাড়িগুলো যেটা 900 কোচ এগুলো চলে যাচ্ছে, বাট লোকাল গাড়িগুলো একটাও আসছে না। অলমোস্ট যখন হচ্ছে 11:30 বাজে তখন দেখছি একটা রিক্সাওয়ালা হেমায়তপুরের ওই দিক থেকে আসছে, মানে আমিন বাজারের দিকে যাচ্ছে। সো আমি রিক্সাওয়ালাকে ডাকলাম, রিক্সাওয়ালা যখন কাছে আসলো আমার, তখন আমি দেখছি যেটা যে রিক্সাওয়ালার গোটা গায়ে মানে আমি এটা খেয়াল করেছি, বাট রিক্সাওয়ালাকে সেইভাবে খেয়াল করিনি যে রিক্সাওয়ালার গোটা গায়ে প্লাস্টিক দিয়ে জড়ানো। আপনাকে একটা কথা বলি রাসেল ভাই, যেটা হচ্ছে যে বৃষ্টি হলে যেরকম ভাবে জড়ানো থাকে এরকম কিছু, এরকম কিছু না, মানে বৃষ্টি হলে আমরা কি একটা প্লাস্টিক পরে নিলাম, প্লাস্টিকটা ফাঁকা থাকে না, পুড়ে প্লাস্টিকটা ফাঁকা থাকে, গায়ের সাথে টাচ করে না, এরকম একবারে ইজি থাকে। বাট ওই রিক্সাওয়ালার শরীরে প্লাস্টিকটা একেবারে জড়ানো, মনে হচ্ছে কেউ একজন জড়াই দিয়েছে, আচ্ছা এরকম। সো আমি এটা কোনো কিছু মনে করিনি, যেহেতু বৃষ্টি হচ্ছে আমি রিক্সায় উঠে গেলাম। উঠে যে বললাম যে মামা আমি আমিন বাজারে যাব। উনি আমাকে বললো, শুধুমাত্র বললো কি যে উঠেন, বাস এটুকুই, আর কিছু না। পরে আমি রিক্সায় উঠার পরে যখন রিক্সা চলতে লাগছে তখন আমি জিজ্ঞেস করলাম যে মামা কি ব্যাপার, তোমার গায়ে এভাবে মানে প্লাস্টিকগুলো জড়ানো কেন? সে আমাকে কোনো উত্তর করলো না, রিক্সা চালিয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে যে ব্রিজের কথা বললাম একটু আগে, যে সালেরপুর ব্রিজ, এই ব্রিজ থেকে মোটামুটি 70 গজ বা 80 গজ দূরে, ব্রিজ থেকে এত দূর ডিস্টেন্সে এসে রিক্সাওয়ালা আমাকে বলছে কি যে মামা আমি আর যাব না, আমার রিক্সায় চার্জ নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম, তখন বাজে রাত্রি 12টা। তখন 12টা বাজে আমি আশ্চর্য হয়ে গেছি। তখন আমি বলছি যে কি ব্যাপার মামা, আপনি এই কথা বলছেন কিছুদিন না, এখন আমি এই রাত্রে আমি কোথায় যাব আপনি বলতে পারেন, আমি কিভাবে যাব? তখন বলছে আমি জানি না। তখন বলছে তাহলে আমি ভাড়া দিব না, আমি আপনাকে যতটুকু এসছেন ততটুকু ভাড়া দিব। সে কিচ্ছু বললো না, চুপচাপ। আমি যখন রিক্সা থেকে নেমেছি, আশ্চর্যের বিষয়টা যেটা, যে আমি রিক্সা থেকে নামার পরে এক ধাপ, তারপরে এক ধাপ দিয়েছি, মানে রিক্সা থেকে এক পা দিয়েছি, পরের পাটা যখন ধাপ দিয়েছি, ধাপ দিয়ে পিছে তাকিয়ে দেখছি রিক্সাওয়ালা নেই। আমার চোখের সামনে থেকে রিক্সাওয়ালাটা ভ্যানিশ হয়ে গেল।
আমি বুঝলাম না যে রিক্সাওয়ালাটা যদি রিক্সা ঘোরাতো, ঘুরে যদি বলতো যে আমি এখন হেঁটে হেঁটে চলে যাব, তাও একটু সময় নিত। মানে আমি শুধুমাত্র পিছন ফিরে মানিব্যাগটা বের করে টাকা দিতে যাব, তখন দেখছি কোনো রিক্সা নাই, কেউ নাই, মানে রিক্সা একেবারে সহজেই নাই, সবকিছু নাই। এখন আমি কি করব? এখন আমার একটু ভীতি সঞ্চার হয়েছে যে আমি কি ব্যাপার, এখানে কি হলো আমার সাথে। পরে আমি মনে মনে করছি যে যাই হোক, আমাকে এখন হাঁটা ধরতে হবে। রাত্রি 12টা বাজে, অলমোস্ট 12টা বেজে গেছে। দেন আমার কিছু করার নাই, আমাকে এখন যেতেই হবে। আমি হাঁটা শুরু করেছি ওই ব্রিজের দিকে। ব্রিজের থেকে যখন মোটামুটি 50 গজ দূরে কাছাকাছি চলে এসেছি, 50 গজের ভেতরে চলে এসেছি, তখন আমি যে জিনিসটা দেখলাম যে ব্রিজের উপরে 3 জন লোক দাঁড়িয়ে আছে। এখন এখানে যে ফ্ল্যাশিং হচ্ছে বা রাত্রে যে গাড়ি যাচ্ছে, এটা আমার খেয়াল নাই যে গাড়ি যাচ্ছে, কিন্তু ফ্ল্যাশিং যে হচ্ছে, আকাশে যে ফ্ল্যাশিং হচ্ছে, এই ফ্ল্যাশিং এ আমি দেখতে পাচ্ছি যে ওখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। তো স্বভাবত ওখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেশ কিছু জায়গা আছে, ওখানে আমি লোককে আশা করতেই পারি। আমি মনে মনে করছি যে যেহেতু লোক দাঁড়িয়ে আছে, আমি তাহলে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার সময়তে মোটামুটি যখন আরেকটু কাছে গেছি, তখন দেখছি যে জিনিসটা দেখছি সেই জিনিসটা মানে আমার এতটা মানে আশা করিনি আমি, যে ওই ব্রিজের নিচ থেকে আরো কিছু মানুষ উঠে আসছে। সেটা হচ্ছে মানুষের মতো না, জীব জানোয়াররা যেভাবে হাঁচড় পাচড় করতে করতে উপর থেকে উঠে আসে, ঠিক একইভাবে ওইভাবে উঠে আসছে। উঠে এসে প্রায় 10-12 জন লোক ওই জায়গায় দাঁড়িয়ে গেল। 10-12 জন লোক যখন দাঁড়িয়ে গেল, তখন আমি ওই যে ফ্ল্যাশিং হচ্ছে, এই ফ্ল্যাশিং এ দেখলাম যে প্রত্যেক জনের গায়ে একইভাবে প্লাস্টিক জড়ানো, কিন্তু তাদের চেহারাটা আমি দূর থেকে বুঝতে পারছি না। এখন কিছুক্ষণ পরে দেখছি তারা মুভ করা শুরু করেছে আমার দিকে। যখন মুভ করা শুরু করেছে, তখন আমি 2 কদম পিছিয়ে সরেছি। মানে যখন মুভ করা শুরু হয়েছে, তখনই আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমার সাথে এবার অন্য কিছু একটা ঘটতে যাচ্ছে। আসলে এই সময়টাতে যদি মানে একটা কথা বলি রাসেল ভাই, যেটা যে মানুষ ভয় পেলে যদি দিশেহারা হয়ে যায়, তখনই মানুষকে মানে অনেকভাবে অ্যাটাক করার চেষ্টা করে। তো আল্লাহর রহমতে যে জিনিসটা আমি করেছি, যে আমি শুধুমাত্র 2টা কদম পিছিয়ে সরেছি। সরার পরে একটা বড় করে বৃত্ত দিয়েছি। আয়াতুল কুরসি পড়ছিলাম, আয়াতুল কুরসি পড়তে পড়তে একটা বড় করে বৃত্ত দিয়েছি। বৃত্ত দেওয়ার পরে ওর ভেতরে আরো একটা বৃত্ত দিয়েছি। বৃত্ত দিয়ে সেই বৃত্তের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আমি আয়াতুল কুরসি পড়ছি আর ওই বৃষ্টির পানি ধরে আমার মুখে দিচ্ছি। আর পানিগুলো ধরে আছি যে যদি কিছু হয় তাহলে আমি পানিগুলো ছিটাবো। যেটা বললেন একটু আগে রাসেল ভাই, যে ইঁদুরের মাটিগুলা ছিটাচ্ছিল, ঠিক মানে এইরকমই কিছুটা, যে আমি পানিগুলা ছিটাবো। যেহেতু আমার হাতে পানি জমছে, বৃষ্টি ঝিপঝিপ করে পানি জমছে, এই পানিটা আমি ছিটাবো। দেন আমি যে জিনিসটা দেখছি যে ওরা একেবারে আমার কাছে চলে এসেছে, বাট প্রথম যে সার্কেলটা আমি দিয়েছি, এই সার্কেলটা তারা পার করতে পারছে না, বা তারা চারিদিকে ঘিরে আছে আমাকে। আর আমি যে জিনিসটা খেয়াল করলাম, সেটা হচ্ছে যে তাদের এক একজনের মুভমেন্টটা এক এক রকম। কেউ আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, কেউ খুব আর্তনাদ করছে, কেউ হাসছে, খুব জোরে জোরে হাসছে, কেউ কান্না করছে, আর কেউ আবার খুব অ্যাগ্রেসিভ, মানে আমাকে যদি পায় তার একেবারে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলে, এরকম। আমি সবগুলো আমার সামনে দেখছি একেবারে, মানে ইন ফ্রন্ট অফ মাই আইস, একেবারে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমি কি দেখছি এগুলো। এরপরে যখন আমি মানে পানিটা নিয়ে আছি, যখন রাত্রি 2:30 বাজে বা 2:15 বাজে, তখন আমার পিছন থেকে একটা পিকআপ থেমে আমার গায়ে ওই পিকআপ ভ্যানের ড্রাইভার উনি নেমে এসে আমাকে আমার গায়ে হাত দিয়ে বলে, ভাই। প্রথমবার যখন বলে আমার কোনো সেন্স নাই, পরের বার যখন একটু জোরে করে ধাক্কা দেয়, তখন আমি চমকে উঠি। একেবারে মনে হচ্ছে যে আমার ভেতরে আমার হার্টবিটটা মনে হচ্ছে বন্ধ হয়েছিল, উনি ফোর্স করার সাথে সাথে আমার হার্টবিটটা চলে এসেছে, এইরকম। আচ্ছা। দেন আমি উনাকে বলছি, উনি আমাকে জিজ্ঞেস করছে যে ভাই, আপনি এত রাত্রে এখানে কি করছেন, আর আপনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কিসের জন্য, বৃষ্টির মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? আমি তখন ওনাকে বললাম যে কেন ভাই, আপনি কি আমার সামনে কাউকে দেখেননি? তখন উনি আমাকে বলছে যে না,
যখন তিনি আমাকে বললেন যে না, তখন ওনাকে আমি আর কিছু বলিনি। তখন আমি বলছি, উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন, তখন আমি মিরপুর একে যাব। আনফর্চুনেটলি ওই লোকটাও মিরপুর একেই যাবে। তখন আমাকে বলল যে আপনি আমার গাড়িতে উঠে বসেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। একটা জিনিস কি রাসেল ভাই, আপনি মাঝে মাঝে যে কথাটা বলেন যে বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার, যে কথাটা বলেন, অ্যাকচুয়ালি যারা ভুক্তভোগী, ভিকটিম যারা, তারা জানে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়। আর ওই যে লোকটা আমাকে নিয়ে এসে 1 নম্বরে নামিয়ে দিল, আর যে লোকটা আমাকে রিকশায় করে নিয়ে আসছিল, এই দুটার মধ্যে পার্থক্য তো এখন একেবারে পরিষ্কার যে একজন আমার ভালো করার জন্য চেষ্টা করেছে, একজন আমার খারাপ করার চেষ্টা করেছে। আমি এর আগে সত্যি আমাকে বলেছিলাম, আপনার মনে আছে যে আমার একটা হুজুর, রাজশাহীতে আমার যে হুজুর আছেন, উনি আমাকে বলেছিল যে সোহাগ, তুমি যেখানেই জানো কেন, কোনো একটা কিছু বা কোনো একটা শক্তি তোমাকে আয়ত্ত করার চেষ্টা করে বাট পারে না। এরকমও যদি কিছু হয়, তারপরও সেই দিনও হয়তো রাত্রে, বাট দে আর ট্রাইং, আমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে বাট পারেনি। আসলে আমি যে জিনিসটা বলতে চাই যে যারা এই জিনিসগুলো দেখে, সামনাসামনি দেখে, তাদেরকে অনেকেই কিন্তু হেয় প্রতিপন্ন করে যে মিথ্যা কথা, বানানো কথা। কিন্তু একজন মানুষ কতটা বানাতে পারে? আমার লিসেনারদের কাছে প্রশ্ন যে একজন মানুষ কতটা বানাতে পারে। ঠিক আছে, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি আবারও আফনান ভাইয়ের কাছে এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা শুনে আসবো। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে ভাই এই ঘটনাটা বেশ ছোট, মানে একদম বেশ ছোট, একদম ছোট ঘটনা। তো বেসিক্যালি এই ঘটনাটি আসলে আমার বলার কথা ছিল না, আপনার সঙ্গে একজনের আসার কথা ছিল। খুলনা থেকে যে সাধারণত যে স্টোরিগুলো যারা আমাকে সাধারণত দেয়, ওদেরই একজন আসার কথা ছিল, কোনো কারণে আসতে পারে নাই। ওর রিকোয়েস্টে ওই ঘটনাটি আজকে আমি আমার সেকেন্ড স্টোরি হিসেবে বলবো। স্টোরিটা ছোট, স্টোরিটা একটা লাশের ঘটনা। ঘটনাটির সময় ছিল রাসেল ভাই 2004 সালের দিকে। খুলনার দাকোপ উপজেলার বৈটাঘাটা গ্রামের ঘটনা এটা। তো একজন ভ্যান চালকের সাথে ঘটনাটি ঘটে। ঘটনার কিছু অংশ রাসেল ভাই একটু কমন, আমি আগে থেকে বলে দিলাম। সাধারণত বিষয়টা একটু কমন, এইজন্য বলছিলেন যে ঘটনাটা একটু কমন আর কি। সাধারণত আমি একটু অ্যাভয়েড করে যাই কমন বিষয়গুলো, তারপর আজকে বলছি আর কি। আশা করি লিসেনারদের ভালো লাগবে আর কি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল, একজন ভ্যান চালক। উনি শুধু যে ভ্যানে বিভিন্ন মালটাল টানতেন তা না, অনেক সময় দেখা যেত যে অসুস্থ রোগী, এমনকি যদি কখনো পুলিশ খবর দিত, বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি, বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন। তো 2004 সালে একটা পুরুষ মানুষ, উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তার লাশটি খুলনা সদর যে হসপিটাল, সেই সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং পত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল, খুব ইয়াং ম্যান ছিলেন আর কি। তো যার কারণে লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন। তো পরিবার বলেন যে আমরা অন্য একটা ভ্যানে চলে আসতেছি, তুমি লাশটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। তো উনি বলেন যে আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্ত মনে বাসায় চলে যান, আমি লাশ নিয়ে চলে আসছি। তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান, লাশের অপেক্ষা করছিলেন বাড়িতে গিয়ে। তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন। তো কোনো কারণে ওনার প্রতিমধ্যে ওনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায়, যার কারণে ও সেটা আবার মেরামত করে আবার ফিরতে ফিরতে আরেকটু দেরি, ঘন্টাখানেক দেরি হয়ে যায় আর কি, বেশ লেট হয়ে যায়। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল যে এটা হবে, এমনিতেই টায়ার পাংচার হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে। আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল, মেকারও পাওয়া যাচ্ছিল না, এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। তো উনি যখন ফিরছিলেন লাশ নিয়ে, তো ওই বৈটাঘাটা গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে, একটা খুব ভালো রাস্তা আর কি, পাকা রাস্তা। তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে। তো ব্রিজে ওঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালু। তো উনি যখন ব্রিজটা যখন উঠবেন, তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজের উপরে ওঠানোর চেষ্টা করেন। হঠাৎ দেখছিলেন যে কি ব্যাপার, ভ্যানটা আটকে গেল কেন। তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি 6-7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা একটা মেয়ে, সে মানে চুল এলোমেলো, সে 2 হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে, মানে সে উঠতে দেবে না। তো উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানবহীন এলাকা ছিল না রাসেল ভাই, আশেপাশে ঘর বাড়ি ছিল। তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশের বাড়ির কোনো দুষ্টু মেয়ে সে এসে ওই ভ্যানটা টেনে ধরেছে। আচ্ছা। তো উনি খুব বকাঝকা করেন, এই এত রাত্রে কি করো, যাও চলে যাও, এরকম বলে দেখে সেই মেয়েটা ছেড়ে দিয়ে আবার দৌড়ে চলে গেল।
তো উনি চিন্তা করেন যাক আপদ বিদায় হয়েছে, তখন উনি স্বাভাবিকভাবেই ভ্যানটা ব্রিজে উঠিয়ে আবার ভ্যানে উঠে যখন নামা শুরু করেন, বেশ দ্রুত গতিতেই ভ্যানটা নামছিল। তো হঠাৎ করে উনি চিন্তা করলেন কি ব্যাপার, ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দুলিয়ে বেশ মানে আয়েশ করে বসে আছে। তো উনি ওই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল, উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বলেন, এই তুমি এখানে কি চাও, কি করো? তো ওই মেয়েটা কিছুই বলে না, শুধু হাসে আর কিছু বলে না। তো উনি বেশ আরো বকাঝকা করলেন যে যাও, চলে যাও। তো তাও যায় না। শেষ পর্যন্ত উনি মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন, একটা মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন। বেশ দেখে যায় মেয়েটা আবার চলে গেল, ওই লাঠি মানে তাড়া খেয়ে চলে গেল। তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন। তো এখন রাসেল ভাই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়ার শব্দ। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে, এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দুপাশে কিন্তু আমরা বসার জায়গা আছে ভ্যানের। ভ্যান কিন্তু রাসেল ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের পাশে ওটা বসা যায় না, থামার পরে তারপর উঠে বসতে হয় ধীরে সুস্থে। দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে। তো উনি এইবার রাসেল ভাই খুব ভয় পান। প্রথম দিকে উনি দুই সময় কখনোই মনে হয় নাই যে এটা অন্য কিছু হতে পারে, যে এখন উনি ভয় পান যে কি ব্যাপার, এরকম তো আসলে বসার কথা না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যান। নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন, এই তুমি কে, বলো। সে কিছুই বলে না। তারপর উনি আবার একটু মনে সাহস করে আয়াতুল কুরসি পড়ে ওই মেয়েটাকে আবার তাড়া করা শুরু করেন। রাসেল ভাই উনি দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে সে ব্রিজের উপর উঠে গেল, এবং ব্রিজের উপরে উঠে যাওয়ার পরে ব্রিজের দুই পাশটা সাধারণত রাসেল ভাই একটু উঁচু থাকে। তো ওই মেয়েটা নিচ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল, মেয়েটা ওই উঁচু জায়গায় গেল এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল। ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিং এর ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে, ঠিক যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায়। এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে, মানে স্পাইডারম্যানের মতো, মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠছে, মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে, এরকম কয়েকবার করছে। তখন রাসেল ভাই উনি এতটা ভয় পান, বলেন উনি এবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপ্পরে পড়ে গেছেন। তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না, আশেপাশে ঘরবাড়ি ছিল, তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির যেদিকে আছে ঘরবাড়ি ওদিকে চলে যান। ওদিকে গিয়ে লোকজনের ডাকাডাকি করেন, কিছু লোককে বলেন যে এই সমস্যা, আপনারা একটু সাথে আসেন, আমার সাথে একটা লাশ আছে, আপনাদেরই গ্রামের লোক, আর একটু সামনে বাড়ি। তখন ওরা সেই বাড়ির যারা আছে চিনতে পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে, ও তার লাশ, আচ্ছা চলো যাই। তো ওনারাও আসেন, এসে দেখে রাসেল ওখানে ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে ওইটি পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে। তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তুলেন উপরে। তো টেনে তোলার পরে রাসেল ভাই খেয়াল করেন যে লাশের হাত, তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে। তো সবাই বললো হয়তো বা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করেছে, সবাই এতটুকুই বললেন। কিন্তু রাসেল ভাই মনে হচ্ছিল যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন হয়, মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আঁচড়ের দাগটা এরকম কিছু থাকে, ওরকম মনে হচ্ছে চাকু দিয়ে খুব সুন্দর ভাবে এটা কেটে নিয়ে গেছে, মানে মসৃণ ভাবে কেটে নিয়ে গেছে। তো এরপর রাসেল ভাই উনি লাশ নিয়ে যান, পরিবারের কাছে সব ঘটনা বলেন, তার এই ধরনের দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরিবারের লোক যাক ভাই সমস্যা নেই, আপনি বেঁচে ফিরছেন, এটাই শুকরিয়া, তারাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর কি। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনাটি কালেক্ট করার জন্য সৈকত তারপরে রূপম আমাকে খুব হেল্প করেছে। ঘটনাটি আরো মাঝে ভুলে গেছিলাম আর কি, পরে আবার আমি ওদের কাছ থেকে শুনে নিয়েছি, ওদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পটি দেওয়ার জন্য। এই ছিল আমার সেকেন্ড। প্রিয় লিসেনার, আশা করি আপনাদের সবগুলো গল্পই ভালো লেগেছে। আমরা প্রতিদিন রাত 10টার দিকে বাছাই করা ভূতিপ্রেম ছেড়ে থাকি। আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী ঘটনা সবার আগে শুনতে পারেন। এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।